লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবাই রিইন্স্যুরেন্সের চুক্তির আওতায় কাজ করে, কারণ রিইন্স্যুরেন্স চুক্তির আওতায় না কাজ করলে যে কি পরিমাণ ক্লেম হবে ফিউচারে এটা তো কেউই বলতে পারে না। অনেক বড় বড় পলিসি ঝুঁকি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহজেই গ্রহণ করতে পারে। পার্টিকুলারলি যারা নতুন কোম্পানিগুলো, তাদের জন্য রিইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি। তারা জানে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে তাদের একটা অল্প পরিমাণ টাকাই নিজের ফান্ড থেকে দিতে হবে, অধিকাংশ টাকাই বড় বড় পলিসি এই রিইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। আর রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1000 টাকা পুনর্বীমা করার জন্য মাত্র 20 পয়সা, 30 পয়সা, 25 পয়সা এইভাবে অনেক কম। রিইন্স্যুরেন্সে খুব সামান্য প্রিমিয়াম নেয় এবং তাদের প্রফিট মার্জিনও খুব কম, কিন্তু তাদের ভলিউম অনেক বেশি। দর্শক, স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স নিউজ বিডির নিয়মিত আয়োজন উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে। আপনারা জানেন যে সমকালীন বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি একজন অতিথির সঙ্গে, এবং এই আলোচনার মধ্য দিয়ে বীমা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন তথ্য, উপাত্ত, পরিসংখ্যান এবং নীতির যে কর্মকাণ্ডগুলো তুলে ধরি আমরা, সেগুলি আসলে বীমা খাতকে সামগ্রিকভাবে সহায়তা করে। এই উদ্দেশ্য থেকেই ইন্স্যুরেন্স নিউজ বিডির এই উন্নয়ন ও বীমা অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবন বীমা কোম্পানিগুলো তারা যে ব্যবসা করছে, এই যে প্রিমিয়াম নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে, তার বিপরীতেও রিইন্স্যুরেন্স করা হয়। যদিও আমাদের বড় আলোচনাটা রিইন্স্যুরেন্স মানে হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু আসলে লাইফ ইন্স্যুরেন্সেরও যে রিইন্স্যুরেন্সটা করা হয়, কিভাবে করা হয়, কত ধরনের আছে, সেই আলোচনাটা আজকে আমরা শুনবো আমাদের অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রিইন্স্যুরেন্স জীবন বীমা কোম্পানিগুলোতে করার যে প্রক্রিয়াটা আছে সে বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে সৈয়দ আব্দুল্লাহ জাবির। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এই উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার অভিজ্ঞতার জায়গা থেকে জানি আপনি ডেল্টা লাইফে কাজ করেছেন, প্রাইম ইসলামী লাইফে কাজ করেছেন, অন্যান্য আরো কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছেন, এবং আপনার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে বড় একটা জায়গা জুড়ে আছে জীবন বীমা কোম্পানির ব্যবসা। তার মধ্যে ফোকাস ছিল হচ্ছে রিইন্স্যুরেন্সের বিষয়টি। রিইন্স্যুরেন্সটা তো আসলে আমরা মানেই বুঝি যে বড় আকারে নন লাইফ কোম্পানিগুলোতে। লাইফের রিইন্স্যুরেন্সটা কেমন? পৃথিবীর সর্বত্রই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিইন্স্যুরেন্সের ব্যবস্থা করে থাকে তাদের আর্থিক নিরাপত্তার জন্য এবং আরো অন্যান্য কারণে রিইন্স্যুরেন্স করে থাকে। যদিও জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা নন লাইফের রিইন্স্যুরেন্সের পরিধি অনেক ব্যাপক এবং অনেক ক্রিটিক্যাল এবং অনেক ইম্পর্টেন্ট, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা জানি যে একটা নন লাইফের ক্ষেত্রে যেভাবে প্রোডাক্টটার বেস করে আমরা রিইন্স্যুরেন্সটা করি, লাইফে তো এক এক ধরনের, কত ধরনের রিইন্স্যুরেন্সটা আছে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ধরনের পরিকল্প আছে, সকল পরিকল্পের জন্যই রিইন্স্যুরেন্স করা হয়। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিইন্স্যুরেন্স দুই ধরনের রিইন্স্যুরেন্স করা হয়। মেইনলি যেটা বেশিরভাগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে ধরনের চুক্তি করে সেটা হচ্ছে সারপ্লাস ট্রিটি বলে বা উদ্বৃত্ত চুক্তি, আর একটা হচ্ছে কোটা শেয়ার ট্রিটি। তো সারপ্লাস ট্রিটিতে হচ্ছে যে কোনো পলিসির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ এই জীবন বীমা কোম্পানি নিজেরা ঝুঁকি গ্রহণ করে থাকে, মানে জীবন বীমা কোম্পানি নিজেরাই ওই পরিমাণ অংশের মৃত্যু দাবির টাকা শোধ করবে নিজের ফান্ড থেকে, আর বাকি টাকাটা ইন্স্যুরেন্সের চুক্তির মাধ্যমে রিইন্স্যুরেন্স কোম্পানি শোধ করবে। যেমন একটা যদি আপনাদেরকে উদাহরণ দেই, যে 10 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি, সেটা এন্ডাউমেন্ট হোক বা টার্ম ইন্স্যুরেন্স হোক বা প্রিমিয়াম ব্যাক হোক, এনি প্রোডাক্টের পলিসি হতে পারে। 3 লাখ টাকা হচ্ছে একটা রিটেনশন হচ্ছে গিয়ে যে পরিমাণ টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার নিজস্ব তহবিল থেকে দেবে সেটাকে বলে রিটেনশন। 3 লাখ টাকা আগে থেকেই পূর্ব নির্ধারিত রিটেনশন 3 লাখ। এখন 10 লাখ টাকা পলিসির ক্ষেত্রে ম্যাচুরিটির আগে যে কোনো সময় যদি মৃত্যু দাবি উত্থাপিত হয়, তাহলে এই 3 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিজে পেমেন্ট করবে নিজের ফান্ড থেকে, বাকি 7 লাখ টাকা রিইন্স্যুরেন্স কোম্পানি তাকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোভাইড করবে। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় পলিসি ঝুঁকি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহজেই গ্রহণ করতে পারে। পার্টিকুলারলি যারা নতুন কোম্পানিগুলো, তাদের জন্য রিইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি। তারা জানে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে তাদের একটা অল্প পরিমাণ টাকাই নিজের ফান্ড থেকে দিতে হবে, অধিকাংশ টাকাই বড় বড় পলিসি রিইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। এটা তো একটা বললেন, আর একটা যে অংশ আছে, একটা পলিসি করবার ক্ষেত্রে রিইন্স্যুরেন্সের দুটো ধাপের কথা বললেন, দুইটি পদ্ধতির কথা। আর একটা হচ্ছে কোটা শেয়ার পদ্ধতি। কোটা শেয়ার পদ্ধতি হচ্ছে যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে টোটাল ব্যবসা আর কি, তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ চুক্তি অনুযায়ী পূর্ব নির্ধারিত, সেটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রহণ করবে, বাকি শতকরা হারের বাকি অংশ রিইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। এটা কি প্রিমিয়াম ফার্স্ট ইয়ার, ধরুন আমার ফার্স্ট ইয়ারে প্রিমিয়াম একটা কোম্পানির 100 কোটি টাকা পেলো, এখন একটা অংশ কোটা, মানে একটা কোটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা সেভিং কোম্পানি তারা ক্লেম দেবে নিজের ফান্ড থেকে। যেমন এটা হতে পারে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 30% ক্লেম দেবে, রিইন্স্যুরেন্স কোম্পানি 70%, আবার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 50%, রিইন্স্যুরেন্স কোম্পানি 50% ক্লেম
প্রদান করবে। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ওই কোম্পানি চুক্তির মাধ্যমে হবে। প্রিমিয়ামটা কি অনেক বেশি লাইফের ইন্স্যুরেন্স? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ প্রিমিয়াম গ্রহণ করে সেই তুলনায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম অতি নগণ্য। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, সঞ্চয় বীমার ক্ষেত্রে মিনিমাম 104, 5 বা 6 টাকা দিয়ে শুরু হয় প্রতি 1000 টাকায়। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1000 টাকা পুনঃবীমা করার জন্য মাত্র 20 পয়সা, 30 পয়সা, 25 পয়সা, এইভাবে অনেক কম, অ্যামাউন্টটা লেস, অনেক কম। মানে এটা হচ্ছে ধরেন আপনি যদি রিটেইল ব্যবসার হোলসেলের ব্যবসার মতো পার্থক্য আর কি। হোলসেলে যেমন প্রফিট মার্জিন খুব সামান্য রাখে, আপনি জানেন যে হোলসেল ব্যবসা খুবই সামান্য প্রফিট, ইন্স্যুরেন্সে খুব সামান্য প্রিমিয়াম নেয় এবং তাদের প্রফিট মার্জিনও খুব কম, কিন্তু তাদের ভলিউম অনেক বেশি। মানে এটা বিষয়টা কি এরকম যে অল্প টাকা প্রিমিয়াম দিচ্ছি কিন্তু পুরো ক্লেম হলে পুরোটাই দেবে, কিন্তু ক্লেম যদি না হয় ওই টাকাটা ফরফিট, ওই টাকাটা জাস্ট টার্ম ইন্স্যুরেন্সের মতো, এর কোনো রেসিডিউয়াল ভ্যালু নাই। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কোনো ম্যাচুরিটি ভ্যালু নাই, কোনো সারেন্ডার ভ্যালু নেই, কিছুই নাই, যেটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। আমরা জানেন যে সঞ্চয় বীমার ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু আছে, সারেন্ডার ভ্যালু আছে, পলিসি অন্য কোনো সুবিধা নাই। শুধু ইনস্যুরড ইভেন্ট, যেটা ইনস্যুরড ইভেন্ট হতে পারে মৃত্যু দাবি, ইনস্যুরড ইভেন্ট হতে পারে দুর্ঘটনার জনিত মৃত্যু দাবি, দুর্ঘটনার অঙ্গহানির দাবি, স্বাস্থ্য বীমা হতে পারে। শুধু ইনস্যুরড ইভেন্ট হইলেই ক্লেম দেওয়া হবে। মানে সাধারণ বীমার কোম্পানিগুলো যেভাবে প্রিমিয়াম নেয়, ইন্স্যুরেন্স কোম্পানিকে একই নীতিতে পরিচালনা করে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা কেমন? ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কতটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইন্স্যুরেন্সটা করছে এবং সেটার বেনিফিটটা আসলে পাচ্ছে কেমন? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবাই ইন্স্যুরেন্সের চুক্তির আওতায় কাজ করে, কারণ ইন্স্যুরেন্স চুক্তির আওতায় না কাজ করলে যে কি পরিমাণ ক্লেম হবে ফিউচার, এটা তো কেউই বলতে পারে না। ধরেন 5 কোটি টাকার 10টা 20টা পলিসি ক্লেম চলে আসলো, 1 কোটি টাকা 20টা ক্লেম চলে আসলো, তো এই একবারে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে এত টাকা ফান্ড বের করা মানে সাথে ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই ফান্ড যেটা আছে, ফান্ডটা যদি রেডি রাখতে হয় তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারে না। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স না থাকলে ওই লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য ওই টাকাটা আলাদা রাখতে পারে না। তাতে দেখা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিইন্স্যুরেন্স করার মাধ্যমে ওই টাকাটাকে ইনভেস্ট করে তারা প্রফিট করতে পারে। এখানে রিজার্ভ রাখার যে ক্লেইমের জন্য রিজার্ভ রাখার পরিমাণ অনেক কম। রিইন্স্যুরেন্স করার সুবিধা হচ্ছে যে রিজার্ভ কম রাখতে হয় ক্লেইমের জন্য আর কি। সেক্ষেত্রে কি আরো একটা বিষয় আলোচনা দরকার বলে মনে করি, এটা কোম্পানিগুলোকে সাপোর্ট দিচ্ছে রিইন্স্যুরেন্সের টাকা পাওয়ার ক্ষেত্রে। বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে এটা কতটুকু সহায়ক রাখছে এবং বীমা দাবি পরিশোধের জন্য প্রপারলি রিইন্স্যুরেন্সটা করা হচ্ছে কিনা আমাদের দেশে কোম্পানিগুলো? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রিইন্স্যুরেন্স সবাই করতেছে, তবে সবাই ঠিক মতো রিইন্স্যুরেন্স, প্রত্যেকটা কোম্পানি রিইন্স্যুরেন্সকে ঠিক মতো প্রিমিয়াম দিচ্ছে কিনা আমি নিশ্চিত না। অনেকগুলো কোম্পানি আছে, আপনি জানেন বাংলাদেশে কোনো কোম্পানির ক্ষেত্রে অভিযোগ উঠেছে, অল্প কয়েকটা কোম্পানি ক্ষেত্রে তারা ঠিক মতো রিইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছে না। এখন রিইন্স্যুরেন্স প্রিমিয়াম ঠিক মতো না দিলে রিইন্স্যুরেন্স কোম্পানিও ক্লেম ঠিক মতো দিবে না, খুব সহজ হিসাব। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যে সুবিধা, যেটা যে রিইন্স্যুরেন্স থাকার ফলে তাৎক্ষণিকভাবে ক্লেম পেমেন্টের ক্ষেত্রে সুবিধা আছে। যদি সেটেলেবল ক্লেম হয়, রিইন্স্যুরেন্স কোম্পানি দ্রুত খুব সেটেল করে দেয়, এটা ধরেন 7 দিন বা 15 দিনের মধ্যেই সেটেল করে যায়। সো যেহেতু রিইন্স্যুরেন্স কোম্পানি অনেক ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, টেকনিক্যালি অনেক সাউন্ড, এই কারণে রিইন্স্যুরেন্সে করা থাকলে ক্লেম পাওয়ার ব্যাপারে গ্রাহকও নিশ্চিত থাকে, কোম্পানিগুলো একটা কমফোর্ট জোনের মধ্যে থাকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। আর একটা বিষয় হচ্ছে যে রিইন্স্যুরেন্স কোম্পানি টেকনিক্যালি, লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স টেকনিক্যালি তারা হাইয়েস্ট টেকনিক্যাল নলেজ আছে, তাদের স্কিল আছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তারা বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্টও দেয়, প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে, আন্ডাররাইটিং এর প্রশিক্ষণ, ক্লেমসের উপরে প্রশিক্ষণ, এই বিভিন্ন বিষয়ে তারা নলেজ এবং এক্সপার্টাইজ শেয়ার করে থাকে। তো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিইন্স্যুরেন্স চুক্তির মাধ্যমে শুধু যে আর্থিকভাবে বা ক্লেইমের ব্যাপারে নিশ্চিত হতে পারছে তা না, টেকনিক্যাল সাপোর্ট যেটা, প্রফেশনাল স্কিল যেটা, সেই স্কিলও ট্রান্সফার করে থাকে। এতে করেও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বিশেষ করে আন্ডাররাইটিং এবং ক্লেমসের বিষয়ে যে তাদের যে স্কিল এবং এক্সপার্টাইজ, এই নলেজটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্সে যারা আছে আন্ডাররাইটিং এবং ক্লেমসের ক্ষেত্রে তাদের এটা খুবই জরুরি, তাদের জন্য এই স্কিলটা, এই নলেজ। একটা সাধারণ বীমার নন লাইফের ক্ষেত্রে যখন যেটা বার আছে সাধারণ বীমাতে 50% করতে হবে, বাইরে 50% লাইফের ক্ষেত্রে এই ধরনের কোনো বার আছে কিনা, বা দেশীয় কোম্পানি করে কিনা নাকি সবই আমাদের বিদেশি? বাংলাদেশে বর্তমানে কোনো দেশীয় কোম্পানি পুরো বীমা করে না। সরকারি জীবন বীমা কোম্পানিটা, জীবন বীমা কোম্পানি অ্যাকচুয়ালি জীবন বীমা কর্পোরেশন, যেটা জীবন বীমা কর্পোরেশনের কোনো আইনগতভাবে কোনো এখতিয়ার দেওয়া হয় নাই। জীবন বীমা কোম্পানি নিজের উদ্যোগে আজ থেকে প্রায় 10-15 বছর আগে কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি করেছিল, তাদের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি কয়েকটা কোম্পানি আগে, অনেক আগের কথা এটা,
তারা রিইন্স্যুরেন্স করতো, কিন্তু তাদের কোনো আইনগত এখতিয়ার নাই বা তাদের চুক্তিগত কোনো অধিকার নাই যে তাদের মাধ্যমে রিইন্স্যুরেন্স করতে হবে। এখন বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স প্রায় সবগুলো কোম্পানি সরাসরি রিইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে চুক্তি করে। দুই একটি কোম্পানি হয়তো লাইফ ইন্স্যুরেন্স ব্রোকারের মাধ্যমে, যারা ইন্ডিয়ান ব্রোকার মেনলি, তাদের মাধ্যমে রিইন্স্যুরেন্স চুক্তি করে। বাট এখানে সাধারণ বীমা কর্পোরেশনের ক্ষেত্রে যেমন 50% বাধ্যতামূলক রিইন্স্যুরেন্স করা, এরকম কোনো মানে রেগুলেটরি কোনো অব্লিগেশন নেই। আপনার কি মনে হয় থাকলে ভালো কিনা? না, এটা কোনো প্রয়োজন নাই, আসলে এটা কোনো প্রয়োজন নাই। কারণ আমরা জানি যে সাধারণ বীমা কর্পোরেশন এমন একটা অবস্থানে আছে যে তারা আসলে ঠিকমতো প্রিমিয়ামও পায় না, আপনি জানেন এটা, এবং ক্লেইমও ঠিকমতো সেটেল করে না, এটা ওপেন সিক্রেট। সো এটা আসলে কোনো লাভ নেই, কারণ তারাও তো রিইন্স্যুরেন্স, সাধারণ বীমা আবার ওই পোর্টফোলিও রিইন্স্যুরেন্স করতেছে। তাই একটা পোর্টফোলিও দুইবার রিইন্স্যুরেন্স করা তো আরো খরচ বেশি। সাধারণ কোম্পানি কিন্তু প্রত্যেকটাই আবার তারা রিইন্স্যুরেন্স করতেছে তারা ফার্দার। সো আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি ফর দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইন বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স রিইন্স্যুরেন্স সেক্টরে। এখন সাধারণ গ্রাহক বা বীমা খাত নিয়ে যখন আলোচনা আসে, মানুষের মধ্যে প্রথম যে বিষয়টা আছে, রিইন্স্যুরেন্স আছে কিনা, বা কোম্পানির সিইও বা এমডি কে, মালিককে, এগুলো কোনো কিছুই দেখে না। তার একটাই কথা হচ্ছে যে সে যে টাকাটা জমা দিচ্ছে সেই টাকাটা যেন মেয়াদন্তে সে পায়। মৃত্যু দাবি হলে তো সেটা নিয়ে কোনো আলোচনায় নাই, কিন্তু এই টাকাটা পাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিইন্স্যুরেন্স একটা রোল আছে। এর পাশাপাশি আর কি উদ্যোগ থাকা দরকার বলে মনে করেন, যেগুলোতে আসলে সে কোম্পানিটার আর্থিক স্বাস্থ্যটাও নিশ্চিত থাকবে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে আলটিমেট টেস্ট অফ দেয়ার প্রফেশনালিজম এন্ড স্কিল, আসলে ক্লেম পেইং অ্যাবিলিটি, যেটা এটা হচ্ছে আলটিমেট টেস্ট আর কি। একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যখন ক্লেম পেইং অ্যাবিলিটি অর্জন করবে, তার মানে বুঝে যে এভরিথিং ইজ ওয়ার্কিং প্রপারলি। একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম পেইং অ্যাবিলিটি নির্ভর করবে তার বোর্ডের কনস্টিটিউশনের উপরে। বোর্ড কারা চালায়, হু আর দি মেম্বার অফ দি বোর্ডস, এটাই একটু মেইন জিনিস আমি মনে করি। যে বোর্ড যদি ঠিক থাকে তাহলে দে উইল রিক্রুট দি রাইট পিপল ইন দি ম্যানেজমেন্ট টিম। ম্যানেজমেন্ট টিমে তারা রাইট পিপল নির্ধারণ করবে, এবং ম্যানেজমেন্ট টিম যদি ঠিক থাকে তারা লাইন স্টাফ রিক্রুটমেন্ট করবে, সেটা সঠিক লোক রিক্রুট করবে। আর সঠিক লোক যদি সঠিক জায়গায় রিক্রুট হয় তাহলে সব কাজগুলোই সঠিকভাবে পরিচালিত হওয়ার কথা। ক্লেম পেইং অ্যাবিলিটির জন্য আপনার যেমন প্রত্যেকটা জায়গায় সতর্কভাবে কাজ করতে হবে। রিক্রুটমেন্ট রাইট, পলিসি রাইট, ম্যানেজমেন্ট রাইট হতে হবে, আপনার যে অর্গানাইজেশন কালচার সঠিক হতে হবে, ম্যানেজমেন্ট এক্সপেন্স কমাতে হবে। এটা কমিটমেন্ট দরকার, ভেরি স্ট্রং কমিটমেন্ট দরকার। কমিটমেন্টটা তো ধরেন যে গ্রাহকের সাথে তো আর কোম্পানির চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদ বসবে না বা দেখবে না, এমডি বা সিইও যারা আছেন তারা বলবেন। তারা তো একটা ব্রিজ কোম্পানির মালিকদের পক্ষ এবং গ্রাহকের স্বার্থ রক্ষার মাঝখানে ব্রিজ তো হচ্ছে সিইও। তাদের রোলটা কতখানি এবং তারা সেটা প্রপারলি করে কিনা বাংলাদেশে তো কোনো ক্ষেত্রে তো রোল প্লে ঠিক মতো করতে পারে নাই, ম্যানেজমেন্ট পারে নাই, বা ম্যানেজমেন্টের উপরে যারা আছে সামগ্রিকভাবে। এটা তো আপনি জানেন যে হাজার হাজার কোটি টাকা এখনো আউটস্ট্যান্ডিং ক্লেম আছে, অনেক বছর, 3, 4, 5 বছর যাবে, হাজার হাজার কোটি টাকা, অন্তত 8-10 হাজার কোটি টাকা হতে পারে আনুমানিক, আমি সঠিক ডাটা জানি না। এটা তো ইজ এ ফেইলিওর অফ এভরিবডি, ইট ইজ এ ফেইলিওর অফ এভরি স্টেক হোল্ডার্স। এটা শুধু এমডির উপরে চাপালেও হবে না, এটা আপনার বোর্ডের উপরেও চাপালে হবে না, এটা কালেকটিভ ফেইলিওর। আবার নিয়ন্ত্রক সংস্থারও তো দায় আছে, নিয়ন্ত্রক সংস্থার দায় আছে, গভর্নমেন্টের দায় আছে, নিয়ন্ত্রক উপরে দায় আছে, মিডিয়ারও দায় আছে। অনেক খবর দেখা যাচ্ছে যে অনেক পরে পাবলিশ হয়, যখন সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এটা অনেকেই জানে, কিন্তু যখন হয়ে যায়, চুরি হয়ে যায়, তখন আসলে হাই হাই করা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে মিডিয়ার তথ্য পাওয়া একটা বড় সমস্যা আছে, যেটা বাংলাদেশ ব্যাংকে আমরা এখন ঢুকতে পারি না। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ আব্দুল্লাহ জাবির। দর্শক, আপনারা শুনছিলেন বীমা খাতের যে সমকালীন একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু, যেটি আমরা আসলে খুব আলোচনা এর আগে করিনি, গণমাধ্যমে খুব বেশি নিউজ হয়নি। সেটি হচ্ছে জীবন বীমা কোম্পানিগুলোর যে রিইন্স্যুরেন্স করে, সেটি আমাদের যে রিইন্স্যুরেন্সটা হচ্ছে, আমরা বিশেষ করতে চাই যে বীমা কোম্পানিগুলো তার নিজের স্বার্থে কোম্পানির আর্থিক স্বাস্থ্য ভালো করার জন্যই, এবং পেমেন্ট অর্থাৎ গ্রাহকের যে বীমা দাবি সেটি নিষ্পত্তি যেন সময় মতো করতে পারে, এবং সেটি যেন স্বচ্ছতা জবাবদিহিতার সাথে করা যায়, সেই কারণে তারা রিইন্স্যুরেন্সটা করবে। আর এটা দেখভাল করার যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা, একই সাথে বোর্ড, এবং তার উপরে যেটি আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সবকিছু মিলে আমরা এই আলোচনা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্স্যুরেন্স নিউজ বিডির সঙ্গেই থাকবেন।